আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই রাতের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা শুনছেন এমন কিছু গল্প যেগুলো শুধু গল্প না, কিছু বাস্তব, কিছু অভিজ্ঞতা আর কিছু এমন ঘটনা যা ব্যাখ্যা করা সম্ভব নয়। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিটা রাতে আমরা নিয়ে আসি এমন কিছু ঘটনা যা আপনার ঘুম কেড়ে নিতে পারে। আজকের ঘটনাটা অন্যরকম, কারণ এই গল্পটা আমি নিজে নিজে বানাইনি। এই গল্পটা আমাকে পাঠিয়েছে আমার এক শ্রোতা। সে তার নাম প্রকাশ করতে চায়নি, শুধু বলেছে আমার সাথে যা হয়েছে এটা আপনি মানুষকে বলুন, যাতে কেউ এই ভুলটা আর না করে। গল্পটা পড়ার আগে আমি আপনাদের একটা কথা বলবো। আপনি যদি কখনো একা থাকেন আর চারপাশ যদি অন্ধকার থাকে, যদি ভয় পান, তাহলে এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিতে পারেন, কারণ আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনলে হয়তো আজ রাতে আপনি ঘুমোতে পারবেন না। বিশেষ করে যদি আপনার বাড়ির আশেপাশে কোনো কুকুর বা পুরনো শ্মশান থাকে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের গল্পটি একজন শ্রোতার পাঠানো ইমেইল থেকে নেওয়া। সে যা লিখেছে সে অনুপাতেই আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। তো সময় দিয়ে আমার সাথেই থাকুন এবং আজকের কাহিনীটি উপভোগ করুন। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। তো ভাইটি যে ইমেল পাঠিয়েছেন তা প্রথম থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম ভাই, আমি আমার নামটা প্রকাশ করতে চাই না। আপনি চাইলে আমাকে রাশেদ নামে বলতে পারেন। আমি সিরাজগঞ্জের তারাস উপজেলার পাশে একটা গ্রামে থাকি। ছোটবেলা থেকেই চলন বিলের গল্প শুনে বড় হয়েছি, কিন্তু আমি কখনো এসব বিশ্বাস করতাম না, যতদিন না নিজের সাথে ঘটনাটা ঘটে। ঘটনাটা 2023 সালের চৈত্র মাসের। সেদিন রাত 10টার দিকে আমার ছোট ভাই রিফাত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ডাক্তার ফোনে বলল তাকে দ্রুত বাজারের ক্লিনিকে নিতে হবে। আমাদের গ্রাম থেকে বাজারে যেতে হলে বিলের মাঝখান দিয়ে শর্টকাট একটা রাস্তা আছে। শুকনো মৌসুমে সবাই ওই পথে যায়। আমি রিফাতকে নিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে পড়ি। রাত তখন প্রায় 11টা। চারপাশে কোনো মানুষ নেই। দূরে দূরে শুকনো ঘাস আর মাঝে মাঝে কালো পানির জমাট অংশ। যখন আমরা বিলের মাঝামাঝি পৌঁছাই, তখনই প্রথম অদ্ভুত জিনিসটা ঘটে। আমি পরিষ্কার শুনতে পাই পেছন থেকে কেউ হাঁটছে। শুকনো মাটিতে হাঁটার শব্দ না, পানির ভেতর দিয়ে হাঁটার মতো কেমন জানি ছপ ছপ শব্দ হতে শুরু করছে। আমি ঘুরে পেছনে তাকালাম, তবে আশ্চর্য, কাউকেই দেখতে পেলাম না। আমি ভেবেছিলাম হয়তো বা ভুল শুনছি, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও চপচপ শব্দ, এবার আরও কাছে থেকে হচ্ছে। আমি হাঁটা দ্রুত করলাম। রিফাত তখন খুবই দুর্বল, কাঁধে ভর দিয়ে হাঁটছিল। হঠাৎ সে হাত শক্ত করে ধরে বলল, ভাইয়া, পেছনে কে? আমি তখন বললাম, কই, কেউ না, তুই সামনে তাকাস। কিন্তু তখন আমি ঠান্ডা একটা বাতাস অনুভব করলাম, অস্বাভাবিক ঠান্ডা, যেন শীতকাল। আশ্চর্যের ব্যাপার, তখন সময়টা ছিল চৈত্র মাস। আমরা যখন সে জায়গাটায় পৌঁছাই যেখানে সব সময় পানি থাকে, আমি দেখলাম
পানির উপর কিছু একটা নড়ছে। চাদরের চাঁদের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছিল। পানির মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ থমকে গেলাম। রিফাত কাঁপা কাঁপা গলায় বলল, ওটাই কি মানুষ? আমি কোনো উত্তর দিতে পারছিলাম না, কারণ ওটা ধীরে ধীরে আমাদের দিকেই ঘুরছিল। তার মুখ দেখা যাচ্ছিল না, চুল ভেজা, লম্বা, আর তার শরীরের নিচের অংশ পানির ভেতরেই। হঠাৎ সে হাত তুলে ইশারা করলো, এদিকে এসো। আমার মনে হচ্ছিল আমি ওর দিকে হেঁটে যাই। কেউ যেন মাথার ভেতর বলছে, যাও যাও। ঠিক তখনই রিফাত চিৎকার করে উঠল, ভাইয়া, আমার পা! আমি নিচে তাকিয়ে দেখি পানির দিক থেকে একটা কালো হাত বের হয়ে তার পা ধরে ফেলেছে। আমি যখনই টানতে গেলাম, কিন্তু সেই হাত মানুষের মতো না। চামড়াটা নরম না, কেমন জানি শক্ত আর বরফের মতো ঠান্ডা। রিফাত তখনও জোরে জোরে কাঁদছিল, ভাইয়া ছাড়াও। আমি সর্বশক্তি দিয়ে এটাকে টানলাম। হঠাৎ সেই হাতটা ছেড়ে দিল। আমরা সেখান থেকে উঠে দৌড়াতে শুরু করলাম। কিছু দূর গিয়ে আমি একবার পেছনের দিকে তাকালাম। আমি পেছনের দিকে তাকিয়ে যা দেখলাম সেটা আমি কোনোদিনই বলতে পারবো না। পানির উপর দিয়ে দাঁড়িয়ে আছে সেই জিনিসটা, আর তার পাশে আরেকজন। সে রিফাতের মতোই দেখতে, একই কাপড়, একই চেহারা, কিন্তু তার চোখ পুরো কালো। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি আর পেছনে তাকাইনি। কোনো মতে আমরা ক্লিনিকে পৌঁছাই, কিন্তু সেখানে গিয়ে বুঝলাম রিফাত অনেক আগেই অজ্ঞাত হয়ে গেছে। ডাক্তার বলল, ওকে একটু আগে আনা হলে ভালো হতো। ভাই, আমার ভাইটা আর বাঁচেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, তার পায়ে এখনো কালো আঙ্গুলের দাগ ছিল, যেন কেউ শক্ত করে ধরে রেখেছিল। আজও আমি রাতে ঘুমোতে পারি না, কারণ মাঝে মাঝে আমি শুনি সেই বিলের ছপ ছপ শব্দ। মনে হয় কেউ এখনো হাঁটছে আমার পিছনে।